আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আপনাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট ক্লাস। যারা বিবিএ তে আছেন, যারা অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং ফিনান্স ডিপার্টমেন্টে আছেন, তাদের সবারই চ্যাপ্টারটা আছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আমরা যেটাকে বলি আর্থিক অবস্থা বিবরণী। প্লিজ সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলেন এবং অবশ্যই সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন, ঠিক আছে? এবং আপনাদের সকল ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করে দেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। আপনাদের সকল ফ্রেন্ডদেরকে এখনই সাথে সাথে মেনশন করে দেন, ঠিক আছে? ওকে। হ্যাঁ, আপনাদের সবাই ফ্রেন্ডসকে একটু মেনশন করে দেন। আমার ভয়েস সবকিছু ঠিক আছে কিনা একটু দেখেন তো। হুম। যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো আমাদের এই টপিকসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা প্রত্যেক ডিপার্টমেন্টেই 10 মার্কের প্রশ্ন আসবেই। তারপরে অনেক সময় বি পাড়েও এই টপিকস থেকে প্রশ্ন আসে। তো তোমরা জানো যে অ্যাকাউন্টিং এর মূল হৃৎপিণ্ড হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, মানে আর্থিক অবস্থা বিবরণী। মূল কথা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী যারা পারে তাদের সব বেসিক স্ট্রং থাকে। মানে সবগুলা বেসিক যখন তোমার স্ট্রং থাকবে তখন তুমি আর্থিক অবস্থা বিবরণী তুমি কমপ্লিট করতে পারবা অথবা সলভ করতে পারবা, ঠিক আছে? আর আমাদের এখানে কোনো এই মুখস্থ কোনোভাবে তোমাকে শেখানো হবে না, একদম বেসিক থেকে শেখানো হবে। যারা এখানে এই, বিশেষ করে যারা আর্টস থেকে আসছো অথবা সায়েন্স থেকে আসছো, হ্যাঁ, তারা অনেক সুন্দর করে বুঝবা, কোনো প্রবলেম হবে না। আর যারা কমার্সের ছিলা, তোমাদের যদি এই টপিকসটা নিয়ে বিগত ইয়ারগুলোতে কোনো সমস্যা থাকে, যেমন তোমরা 9-10-এ পড়ছো, ইন্টারমিডিয়েটে পড়ছো, সেক্ষেত্রে যদি তোমাদের কোনো দুর্বলতা থাকে তাহলে আমাদের ক্লাস দেখার মধ্যে সেটা কেটে যাবে। তো আমার প্রথম রিকোয়েস্ট হচ্ছে তোমরা সবাই আগে ক্লাসটা একটু শেয়ার করে দাও এবং তোমাদের ফ্রেন্ডসদেরকে অবশ্যই একটু মেনশন করে দাও। হ্যাঁ, তাহলে ক্লাসটা আমি শুরু করে দিব। তো আজকে হচ্ছে আমাদের 1 নাম্বার ক্লাস। তো আমরা এইভাবে এই চ্যাপ্টারে হয়তো বা 8 থেকে 10টা ক্লাস নিতে হতে পারে যদি আমি তোমাদেরকে একদম পরিপূর্ণভাবে শিখাই, মানে একদম বেসিক থেকে যদি শেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে 8 থেকে 10টা এই চ্যাপ্টারের ক্লাস লাগতে পারে। হুম। তো 8 থেকে 10টা ক্লাসের মধ্যে তোমরা এই চ্যাপ্টারে 10 মার্ক আনসার করার মতো উপযুক্ত হইবা। প্লাস হচ্ছে তোমাদের যদি তোমরা ছোট ক্লাসে কোন স্টুডেন্টকে পড়ায় থাকো সেটাও তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তো নর্মালি এই চ্যাপ্টারটা কিন্তু অ্যাকাউন্টিং এর যারা কমার্সে থাকো সবার জন্য এটা কঠিন একটা চ্যাপ্টার মনে করো। তো আমি চাইবো যে তোমাদের 9-10 অথবা ইন্টারমিডিয়েটে পড়ে আসা যে দিনগুলো, সেই দিনগুলো থেকে অনেক সহজ এবং ইজি ভাবে তোমাদেরকে বোঝানো। আর আমার বোঝানোটা তোমার কাছে যদি কঠিন বা ইজি যেটা ইচ্ছে লাগে, আলহামদুলিল্লাহ আমি জানি সবার কাছে সহজ লাগবে। যাই লাগুক, এটা পড়াটা কিন্তু অথেন্টিক জেনুইন পড়া। হ্যাঁ, এখানে কিন্তু আমি কোনো ভুলভাল তোমাদেরকে বুঝাবো না, যেটা অ্যাকাউন্টিং এর সিস্টেম অনুসারে শেখানো উচিত সেভাবে আমি তোমাদেরকে শেখাবো। ওকে, তো সবাই একটু রেডি লিখে দাও। সবাই একটু রেডি লিখে দাও, আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে অবশ্যই মেনশন করে দাও যে আর্থিক অবস্থা বিবরণী ক্লাস যেহেতু হচ্ছে, সবাই একটু মেনশন করে দাও। আর যারা বিবিএ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট গ্রুপ থেকে দেখতেছে, আপনারা চাইলে আমাদের 11+ একাডেমি পেজে চলে আসতে পারেন আপনাদের কমেন্ট রিপ্লাই করার জন্য। আচ্ছা, তো সবাই তাহলে রেডি, আমরা আমাদের অ্যাক্টিভিটি শুরু করে দিচ্ছি। দেখো, তোমরা যারা মার্কেটিং ডিপার্টমেন্টে আছো তাদের বইয়ের নাম হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। আর যারা ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্টে আছো তোমাদের বইয়ের নাম হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। তো এখানে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং তোমাদের আর্থিক অবস্থা বিবরণী কিন্তু দেখো মার্কেটিং ডিপার্টমেন্টেও চ্যাপ্টার 7-এ আছে। তার মানে অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্টে যারা আছে চ্যাপ্টার 9, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যারা আছে চ্যাপ্টার 7.4, বিবিএস এ যারা আছে চ্যাপ্টার 9, আর মার্কেটিং ডিপার্টমেন্টে যারা আছে তাদের হচ্ছে 7। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 1 এবং আমি এই ক্লাসের যত শীট দরকার সব শীট কিন্তু আমি দিয়ে দিছি। তোমরা এই ক্লাসের আগে যে আরেকটা পোস্ট করা হয়েছে সেই পোস্টে তোমরা শীট সবকিছু পেয়ে যাবা।
যা শীট দরকার সবকিছু দেওয়া আছে, ঠিক আছে, কোনো শীট কমতি নাই। আচ্ছা, ওকে, তাহলে আমরা আমাদের 5 মিনিট সময় নষ্ট হয়ে গেছে, আমরা আমাদের আলোচনায় যাচ্ছি। ওকে, তো ফিনান্সিয়াল স্টেটমেন্ট মানে হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী। তো আর্থিক অবস্থা বিবরণী মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানকে একদম প্রতিচ্ছবির মতো করে দেখা, যে এই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন। যেমন আমার কথা তুমি বলতে পারো যে শহীদুল স্যারের আর্থিক অবস্থা কেমন, যেমন আরেকটা স্টুডেন্টের কথা বলতে পারো তার আর্থিক অবস্থাটা কেমন। তো একজন মানুষের আর্থিক অবস্থা যদি তুমি জানতে চাও, অথবা একটা বিজনেসের আর্থিক অবস্থা তো তুমি জানতে চাও, সেই ক্ষেত্রে প্রথমে তুমি দেখবে হচ্ছে তার ইনকামটা কোথা থেকে আসে, কি পরিমাণ সে ইনকাম করে এবং কি পরিমাণ কি করে ব্যয় করে, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে তার কি পরিমাণ সম্পদ আছে এবং কি পরিমাণ দায় আছে। এই দুইটা বিষয়ের মাধ্যমে কিন্তু তুমি একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে তুমি একদম সরাসরি ভাবে একটা অ্যানালাইসিস করতে পারবো, দেখতে পারবো। তো এই আর্থিক অবস্থার বিবরণী মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন সেটাকে বিচার বিশ্লেষণ করা বা দেখা। তো এটা আমরা দুইভাবে দেখতে পারি। একটা হচ্ছে আমাদের আরো অনেক ধাপ থাকে, মানে নর্মালি আমরা যে ধাপটা করবো সেটা হচ্ছে আয় এবং ব্যয়ের মাধ্যমে একটা আমরা বের করব, এবং একটা হচ্ছে সম্পদ এবং দায়ের মাধ্যমে বের করব। তো সেভাবে আমাদের এই এই অধ্যায়ে আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে খেয়াল করে দেখো। তো এই ফিনান্সিয়াল স্টেটমেন্টে আমাদের প্রতিষ্ঠান থাকবে দুই ধরনের। একটা হচ্ছে কমার্শিয়াল প্রতিষ্ঠান থাকবে। ধরো কমার্শিয়াল প্রতিষ্ঠান বলতে কোন প্রতিষ্ঠানকে বোঝায়? ধরো যে প্রতিষ্ঠান পণ্য ক্রয় করে কি করে, পণ্য ক্রয় করে আবার কি করে বিক্রয় করে, ওইটাকে মূলত বলা হয় কমার্শিয়াল প্রতিষ্ঠান। মানে তারা কোনো সেবা বা কোনো কিছু করে না, তারা ক্রয় করে বিক্রি করে, ঠিক আছে। আরেকটা হচ্ছে সার্ভিস বিজনেস, যেটা হচ্ছে 11+ একাডেমি আমরা সেবা বিজনেস বলা হয়, মানে সার্ভিস সেল করবে, কোনো পণ্য টন্য বিক্রি করবে না, এরকম বিষয়টা। তাহলে তোমাদের অঙ্কে কমার্শিয়াল ফার্স্ট ইয়ার কথা বলতেছি, কমার্শিয়াল বিজনেসের অঙ্ক আসে, আবার সার্ভিস থেকে অঙ্ক আসে। তো কমার্শিয়াল বিজনেস থেকে যে অঙ্কটা আসে, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার 50% ধরতে পারো, এখান থেকে 50%, বা এটা 60% ধরো, এটা হচ্ছে 40%। তো কোথায় থেকে আসবে তোমরা কিন্তু বলতে পারবা না, বলার মতো কোনো রাস্তা নেই। তাহলে তোমাকে দুইটাই শিখতে হবে। তো কমার্শিয়ালটা শিখতে তুমি যদি পারো, এই সার্ভিসটা শিখতে তোমার 1 দিন লাগবে, ঠিক আছে, এটা তুমি একদিনে শিখে যাবা। আর এটা শিখতে তোমার 4 থেকে 5টা ক্লাস লাগবে, বুঝছো? এ হচ্ছে বিষয়, মানে এটা সহজ বেশি। আচ্ছা, এখন এই কমার্শিয়াল যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের কি কি ধাপ করতে হবে? প্রথম ধাপ হচ্ছে আমাদের গ্রস প্রফিট করতে হবে। গ্রস প্রফিট মানে হচ্ছে মোট লাভ। একটা প্রতিষ্ঠানে মোট লাভ তোমাকে আগে বের করা শিখতে হবে। যদি তুমি মোট লাভ বের করা শিখতে পারো, তাহলে তুমি কি করতে পারো, নিট লাভ শিখতে পারো। তাহলে তোমাদের অঙ্কের মধ্যে এই মোট লাভ এবং নিট লাভে মিলে একটা অঙ্ক আসবে, সেখানে তোমাকে হয়তো বা 5 মার্কস দিবে, আর ব্যালেন্স শিট আসবে হচ্ছে একটা 5 মার্ক, টোটাল এখানে তুমি 10 মার্কস পাবা। তাহলে এখানে স্টেপ করে দেখো, যদি তুমি অধ্যায়টা ভালো করে শিখতে চাও, তোমাকে প্রথমে গ্রস প্রফিট বা মোট লাভ বের করাটা শিখতে হবে, মানে প্রতিষ্ঠানের মোট লাভটা কত। দ্বিতীয়টা হচ্ছে যে নিট লাভ কত। আচ্ছা, এরপর হচ্ছে কি ব্যালেন্স শিট, মানে এই প্রতিষ্ঠানের কি পরিমাণ সম্পদ আছে, কি পরিমাণ দায় আছে, এবং কি পরিমাণ মালিকানা সত্ত্ব আছে, সেই বিষয়টা বের করাকে বলা হয় ব্যালেন্স শিট, যেটাকে আমরা বলি আর্থিক অবস্থা বিবরণী। এই আর্থিক অবস্থা বিবরণী করতে হলে অবশ্যই তোমাকে নিট প্রফিটটা বের করতে হবে, তাহলে আর্থিক অবস্থা বিবরণী তুমি করতে পারবে। এরপরে আরেকটা হচ্ছে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। এটা হচ্ছে একদম সহজ, এটা তোমাকে আমি 10 মিনিটে বুঝাইলে তুমি বুঝতে পারবে। তো এটা শিখতে তোমার একটা ক্লাস লাগবে, এটা ভালো করে শিখতে তোমাকে 2 থেকে 4টা ক্লাস লাগবে, এটা শিখতে তোমার 2টা ক্লাস লাগবে সর্বোচ্চ। তাহলে এখানে একটা ক্লাস, এখানে ধরো 3টা ক্লাস, হ্যাঁ, তাহলে 4টা, এখানে ধরো 2টা ক্লাস, 6টা। এরপরে আমি এটা দিলাম একটা ক্লাস, 7টা। এরপরে আমি তোমাদের প্রবলেম সলভ দিলাম, ধরো টোটাল 8টা ক্লাস। 8টা ক্লাস দিলে তোমরা এই টপিকসটার ইন্টারমিডিয়েট স্টুডেন্ট পড়াতে পারবা, 9টের স্টুডেন্ট পড়াতে পারবা, এবং তোমরা যদি নিজেদের কোনো দুর্বল থাকে সেটাও কেটে যাবে, ঠিক আছে। তো আমাদের আজকে প্রথম আমরা যেটা শিখবো, আমাদের আজকের কাজ হচ্ছে আমরা প্রথমে গ্রস প্রফিট শিখবো। আমি ভেঙে ভেঙে কেন শিখাবো, কারণ এখানে আর্টসের স্টুডেন্ট আছে, সায়েন্সের স্টুডেন্ট আছে, আমি চাই সবাই যেন জানে, কারণ এই পড়াগুলো আবার সেকেন্ড ইয়ারে আছে, সেকেন্ড ইয়ারে সেই জন্য না আটকাই, সেই জন্য আমি অনেক সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো, একটু মনোযোগ দিবা,
আজকে ক্লাসটা একটু সময় লাগলো, তোমরা সহজ করে বেসিক থেকে বোঝার চেষ্টা করো, কোনো কিছু আমি মুখস্থ করাবো। আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 1। ওকে, তাহলে আমাদের পরবর্তী যে স্টেপ, আমরা আজকে কি শিখবো বলো তো দেখি। আমরা আজকে শিখবো হচ্ছে গ্রস প্রফিট। আসলে গ্রস প্রফিট জিনিসটা কি? গ্রস বলতে হচ্ছে অনেক কিছু বাদ দেওয়া হয় না, মানে মোট বোঝানো হয়, ঠিক আছে? মোট কথার অর্থ কি? মোট কথার অর্থ হচ্ছে মানে অনেক কিছু কি এখানে বাদ দেওয়া হয় না, সবকিছু থাকা অবস্থাকে মোট বলে। আর নিট নিট হচ্ছে মানে আরো অনেক কিছু বাদ দিতে হয়, এরকম বিষয়টা। তাহলে আমাদের আজকে যে বিষয়টা সেটা হচ্ছে গ্রস প্রফিট, এর বাংলা অর্থ হচ্ছে মোট লাভ। কি লাভ? মোট লাভ। আচ্ছা, তো আমি একটা প্রতিষ্ঠানের মোট লাভ কিভাবে বের করব? এক্সাম্পল, ধরো আমি এই পেনটা বিক্রি করছি 100 টাকা। কত বিক্রি করছি? 100। আমি কিন্তু একদম বাস্তব থেকে বোঝাচ্ছি, আমি কিন্তু কোনো মানে সূত্রেও যাচ্ছি না, কোথাও যাচ্ছি না। আমি এটা কত বিক্রি করলাম? 1,00,000 টাকা, 100 টাকা। তো এটা গ্রস, যদি আমি গ্রস মোট লাভটা বের করতে চাই, মোট লাভটা কিন্তু তুমি শুধুমাত্র কি করতে পারবা, যে এটা যে তুমি কিনছো, কেনার পিছনে যে খরচটা আছে সেটা বাদ দিবা, এবং এখানে যে তুমি কর্মচারী রাখছো, বিদ্যুৎ বিল, কারেন্ট বিল, এগুলো বাদ দিতে পারবো না, জাস্ট মানে ক্রয় সংক্রান্ত খরচটা বাদ দিতে হবে। তাহলে ধরো আমি এই প্যান্টটা কিনছি 50 টাকা দিয়ে, ঠিক আছে? আমি এটা আনতে আমার ধরো পরিবহন খরচ গেছে 1 টাকা, হ্যাঁ, বা আরো অন্য কোনো কিছুতে ধরো আর 2 টাকা খরচ গেছে। তাহলে আমি এখানে আমার কিনতে প্রায় আমার খরচ হলো কত? 52 টাকা, সাপোজ ধরলাম। তাহলে আমার 100 টাকা বিক্রি করলাম, এখান থেকে আমি 52 টাকা বাদ দিলে আমার লাভ হইতেছে কত? 48 টাকা। এটাকে বলা হয় মোট লাভ। মানে তোমার পণ্যটা যে টাকা বিক্রি করলা, এই পণ্যটা কিনতে এবং এই পণ্যটা তোমার প্রতিষ্ঠানে আনতে যে খরচটা হয়েছে, জাস্ট ওই খরচটা বাদ দিবা। তাছাড়া কিন্তু তোমার বিদ্যুৎ বিল আছে, তোমার আরো দোকানে কর্মচারী আছে, তারপর হচ্ছে তোমার বিজ্ঞাপন খরচ আছে, বিভিন্ন খরচ আছে, ওইগুলা এরপরে এখান থেকে বাদ দিবা, ঠিক আছে? তো যখন আমরা একটা প্রতিষ্ঠানের বা একটা প্রতিষ্ঠানের যখন আমরা বিক্রয় থেকে জাস্ট আমরা কত টাকা বিক্রি করলাম, সে বিক্রয় থেকে শুধুমাত্র পণ্য কিনা সংক্রান্ত খরচ, পণ্য কিনা সংক্রান্ত খরচ অথবা তৈরি সংক্রান্ত খরচ অথবা পণ্য আনা সংক্রান্ত খরচগুলোকে আমরা যে বাদ দেই, সেই অংশটাকে মূলত বলা হয়, এখানে যে লাভটা বের হয় সেটাকে বলা হয় মোট লাভ। কি লাভ বলা হয়? মোট লাভ। এই মোট লাভ 48 টাকা থেকে যখন আরো আমি আরো অন্যান্য সংক্রান্ত, যেমন দোকান ভাড়া, কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, বিজ্ঞাপন খরচ, এই খরচ সেই খরচ, সকল খরচ মিলায় ধরো আরো বাদ দিলাম ধরো 20 টাকা বা 30 টাকা, তখন আমার লাভ হলো কত? 18 টাকা। এটা হচ্ছে আমার নিট লাভ, মানে এটা হচ্ছে আমার একদম জেনুইন প্রফিট। তাহলে তোমরা মোট লাভ আর নিট লাভের পার্থক্যটা বুঝছো? মোট লাভটা কি? শুধুমাত্র পণ্য ক্রয় সংক্রান্ত খরচটা, আমি পণ্যটা কিনলাম, পরিবহন বাবদ, এটা সেটা বাবদ কি খরচগুলো, সেই খরচটা যদি আমি বিক্রয় থেকে বাদ দিয়ে আমি প্রফিটটা বের করি, এটাকে বলা হয় মোট লাভ। এবং আমার দোকানে যাবতীয় আরো যত খরচ আছে এটার মধ্যে আসছে, সবকিছু মিলে যদি আমি বাদ দিই, সেটাকে বলা হয় নিট লাভ। তো আশা করি তোমরা মোট লাভ বুঝতে পেরেছো। তাহলে সবাই একটু গ্রস প্রফিট ক্লিয়ার লিখে দাও, ঠিক আছে? লেখো যে গ্রস প্রফিট ক্লিয়ার। ওকে, তো এই থেকে আমাদের সূত্রটা হয়েছে কি? এর থেকে আমাদের সূত্রটা কি হয়েছে? যে গ্রস প্রফিট সমান নিট সেলস। নিট সেলস মানে আমাদের নিট বিক্রয় মূল্য, মানে আমরা আসলে বিক্রয় মূল্যটা কত, মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, মানে বিক্রিত পণ্যের ব্যয়। আমি যে পণ্যটা বিক্রি করলাম সেই পণ্যটার তলে পিছনে আমার কি কত ব্যয় গেল, জাস্ট, হ্যাঁ, আমি পণ্যটা কিনছি 100 টাকা দিয়া, পণ্য কিনতে আনতে টানতে খরচ হচ্ছে ধরো 52 টাকা। এটা হচ্ছে আমার বিক্রি, নিট বিক্রয়। তো নিট বিক্রয় কেন বলা হয়েছে? কারণ আমাদের বিক্রয় করতে গিয়ে আবার কিছু খরচ হইতে পারে বা কিছু হতে পারে, ডিসকাউন্ট দিতে হইতে পারে, সেই ক্ষেত্রে আমাদের ওইটা যোগ বিয়োগ করার পর আমাদের এটা বলা হয় নিট বিক্রয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সবাই গ্রস প্রফিট বুঝতে পারছো। এখন এই বিষয়টা আমাদের এখানে আসছে যে গ্রস প্রফিট সমান নিট সেলস মাইনাস কি কস্ট অফ গুডস সোল্ড, এটা বাংলা অর্থ হচ্ছে আমাদের নিট বিক্রয়। এখন নিট বিক্রয় জিনিসটা কি? নিট বিক্রয় মানে হচ্ছে, ধরো তুমি 100 টাকা পণ্যটা বিক্রি করলা, ঠিক আছে? এখন এখানে তোমার ডিসকাউন্ট থাকতে পারে, ডিসকাউন্ট হলে আবার ধরো 10 টাকা ডিসকাউন্ট দিচ্ছ, 10 টাকা বাদ, তাহলে কত হলো? 90 টাকা। তার মানে বিক্রয় করার যে পরিমাণ, ওই পরিমাণ থেকে
বিক্রয় কমবে এরকম কোনো কিছু যদি হয় সেটা কি হবে? মাইনাস। আর বিক্রয়ের পরিমাণ বাড়বে এরকম কিছু হলে সেটা কি হবে? প্লাস হবে। যখনই তুমি বিক্রয়ের ব্যালেন্স থেকে তোমার প্রতিষ্ঠানের যে, এটা কিন্তু শুধু আমি একটা কলম দিয়ে দেখাচ্ছি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কিত বিষয়টা, যখন আমাদের বিক্রয়ের ব্যালেন্স থেকে আমাদের প্রতিষ্ঠানের একটা বিক্রয়ের ব্যালেন্স দাঁড়াবে, সেই বিক্রয়ের ব্যালেন্স থেকে যদি আমি দেখি যে আমার বিক্রয়ের পরিমাণ কোনো কারণে কমতেছে সেক্ষেত্রে আমি মাইনাস দিব। আমি যদি দেখি হ্যাঁ আমার বিক্রয়ের পরিমাণ কোনো কারণে বাড়তেছে সেক্ষেত্রে আমি কি দিব? প্লাস দিব। এখন আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করি, ধরো আমার বিক্রয় ছিল 10,000 টাকা, কিন্তু আমি যে পণ্য বিক্রি করছি সেখানে থেকে আমার কিছু পণ্য ফেরত আসছে, তার মানে হচ্ছে বিক্রয় ফেরত। কি? বিক্রয় ফেরত। ধরো বিক্রয় ফেরত ধরো 2,000 টাকা। তো আমি আমার প্রতিষ্ঠানের বিক্রয় ছিল কত? 10,000, কিন্তু 10,000 টাকার পণ্য থেকে 2,000 টাকার পণ্য ফেরত আসছে। এখন তুমি বলো তো এই বিক্রয় ফেরত আমার পণ্যটা বিক্রয়টা কি বাড়াইলো নাকি কমাইলো? দেখি তো, বলো তো দেখি, বলো তো দেখি, যে বিক্রয় ফেরত কি আমার, আমি যে 10,000 টাকার পণ্য বিক্রি করলাম সেই ক্ষেত্রে আমার বিক্রয় ছিল 10,000, এখান থেকে আমার 2,000 টাকার পণ্য ফেরত আসছে। তো পণ্য ফেরত আসার কারণে আমার কি 10,000 টাকার বিক্রয় পরিমাণ কি বাড়াইলো নাকি কমাইলো? সবাই একটু কমেন্ট করো তো দেখি। তো তোমাদের মূল কথা হলো একবারে ভালো করে বুঝতে হবে। তুমি যদি মনে করো হ্যাঁ স্যার আমি তো এগুলা পারি, আমি সহজে বুঝতে পারি, তুমি জানো না যে তোমার এখানে অনেক কোশ্চেন আছে আমরা করলে বুঝতে পারবা না। আবার আমার থেকে যারা অনেক বেশি জানে, যেমন আরো বাইরে আছে টিচার আছে, বাংলাদেশে অনেক ভালো টিচার আছে, আমাকে প্রশ্ন করতে পারে, সেক্ষেত্রে আমিও না পারতে পারি। তো মূল এখানে যে তোমার শেখার কোনো শেষ নাই। আমি কিন্তু একদিনই বলছি, যদি কেউ নিজেকে মনে করে সে সব অ্যাকাউন্টিং জানে, সে হচ্ছে সবচেয়ে বড় মূর্খ। অ্যাকাউন্টিং সাবজেক্ট সম্পূর্ণ জানার জন্য অন্তত পক্ষে 200 বছর পড়ালেখা করতে হবে। এই 200 বছর পড়ালেখা করার মতো কেউ বেঁচে থাকে? সে যদি 10-15 বছর পড়ালেখা করে মনে করে আমি অ্যাকাউন্টিং সব জানি, তাহলে সে মূর্খ, বুঝছো? আমরা অ্যাকাউন্টিং এর কিছু খুঁটিনাটি জানি, কিছু তথ্য জানি, সেখান থেকে তোমাদের পড়াই। এখানে নিজেকে অনেক বড় মনে করার কিছু না। আচ্ছা, তাহলে কমছে এই যে বিষয়গুলো, যখন তোমার বিক্রয়ের পরিমাণের সাথে, তোমরা সবাই কিন্তু বুঝছো যে হ্যাঁ কমছে, মাইনাস। যখন তোমার বিক্রয়, তোমার প্রতিষ্ঠানে যে একটা বিক্রয় আছে সেখান থেকে যদি তোমার বিক্রয়ের পরিমাণ কমে তাহলে মাইনাস, আর যদি বিক্রয়ের পরিমাণ বাড়ে তাহলে প্লাস। ঠিক আছে? এই কাজটা করার পরে তোমার যে বিক্রয়টা বের হবে সেটাকে বলা হয় নিট বিক্রয় অথবা নিট সেলস। ক্লিয়ার? আর বিক্রিত পণ্যের ব্যয় মানে কি? ওই যে তোমার পণ্যটা কিনতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে এবং এটা পণ্য আনতে পরিবহন টরিবহন সব মিলিয়ে যে খরচ হয়েছে সেটাকে বলা হয় বিক্রিত পণ্যের ব্যয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা সরাসরি চার্টে চলে যাব। আচ্ছা, তো আমাদের এখন চার্টে যাব আমরা। এ হচ্ছে তোমাদের চার্টটা। তো এটা হচ্ছে আমাদের একবারে তোমাদের কিন্তু নর্মালি এই নিট প্রফিট, গ্রস প্রফিট কিন্তু আসবে না পরীক্ষায়। ঠিক আছে? তোমাদের কি আজকে আমরা যে গ্রস প্রফিট করতেছি শুধু গ্রস প্রফিট কিন্তু আসবে না, গ্রস প্রফিট পর্যন্ত আমরা করব আজকে, কিন্তু শুধু গ্রস প্রফিট আসবে না, গ্রস প্রফিট সহ একবারে নিট প্রফিট পর্যন্ত আসবে। তো আজকে যদি আমি তোমাদেরকে নিট প্রফিট পর্যন্ত শেখাই তাহলে তোমরা কিছুই শিখবা না, বিশেষ করে কমার্সের যারা আছে তাদের সমস্যা হবে। তাহলে আমাদের আজকে শিখা কি? আজকে শিখা হচ্ছে আমাদের কি? গ্রস প্রফিট মানে মোট লাভ অথবা ইনকাম। ঠিক আছে? এটাকে বলা হয় মোট লাভ। আমরা এই পর্যন্ত শিখবো। আমরা কোন পর্যন্ত শিখবো? এই পর্যন্ত শিখবো। ওকে, তাহলে আমাদের এখন খেয়াল করতে হবে। তাহলে নিট বিক্রয় আমরা কিন্তু ভালো করে জানছি। তা প্রথমে আমাদেরকে নিট বিক্রয় বের করতে হবে। তো নিট বিক্রয় বের করার জন্য আমরা প্রথমে সেলসের টাকাটা দ্বিতীয় ঘরে লিখবো। ঠিক আছে? এখানে উপরে লিখবা জনাব এই কোম্পানি, তারপরে লিখবা ইনকাম স্টেটমেন্ট, তারপর তারিখ দিবা। নর্মাল অঙ্কের উপরে দেওয়া আছে, বুঝতে পারবা। যখন তুমি এটাকে বলা হয় ইনকাম স্টেটমেন্ট মানে আয় বিবরণী। তো আমি কিন্তু বলছি একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নির্ণয় করার জন্য তোমাকে আয় বিবরণী বের করতে হবে। আয় বিবরণী মানে হচ্ছে কি ইনকাম স্টেটমেন্ট, এটা ইংলিশ ভার্সন। যখন আমরা আয় থেকে ব্যয় বাদ দিয়ে যখন আমরা একটা প্রফিট বের করি সেটাকে বলা হয় আয় বিবরণী। যেহেতু এই ছকের মাধ্যমে আমি নিট প্রফিট বের করব, সেই জন্য এই ছকটার নাম হচ্ছে কি ইনকাম স্টেটমেন্ট অথবা আয় বিবরণী। তখন তুমি ইনকাম স্টেটমেন্টটা যখন এখানে লিখবা, লেখার পরে বিবরণ 3টা টাকার ঘর দিবা। দেওয়ার পরে তোমার প্রথম কাজ কি? মোট মুনাফা বুঝতে হবে, মানে মোট মুনাফা বা গ্রস প্রফিট। অন্যদিকে তোমার নজর দেওয়ার দরকার নাই। তোমাকে কিভাবে যে আমার শিখাইতে হবে এটা আমার ভালো করে জানা আছে। আজকে হচ্ছে আমাদের 12 নম্বর টপিক্স। 11টা টপিক্সে তোমাদেরকে আমি শিখাইছি। কতটা পরিমাণ প্ল্যান, কতটা কষ্ট করে আমি শিখাইছি এটা আমি জানি।
কিন্তু তোমরা সবাই কিন্তু পারো, সায়েন্স আর্টস কেউ কোনো ডিফারেন্স নাই, সবাই কিন্তু পারো ক্লাস দেখে। তো আমিও চাই এই চ্যাপ্টারটা তোমরা ভালো করে পারবা। আচ্ছা হ্যাঁ, পিডিএফ তো আমি দিয়ে দিছি, চ্যাপ্টারের পিডিএফ দিয়ে দিছি, সব পিডিএফ আমাদের পেজে পোস্ট করা হয়ে গেছে। তো তখন তোমার কাজ হচ্ছে প্রথমে কি বের করতে হবে, নিট সেলস বের করতে হবে। কি বের করতে হবে, নিট সেলস। নিট সেলস থেকে আমি কস্ট অফ গুডস বাদ দিলে আমার মোট মুনাফাটা বের হয়ে আসবে। আচ্ছা, তো নিট সেলস বের করে আমি একটু আগে কথা বলছি তোমাদের সাথে যে আমাদের প্রতিষ্ঠান যে বিক্রয় পরিমাণটা থাকবে সেটা আমরা দ্বিতীয় করে লিখে দিব। এরপরে বিক্রয় কমবে অথবা বাড়বে এরকম কিছু হলে আমরা প্লাস মাইনাস করে আমাদের যে অ্যামাউন্টটা আসবে সেটাকে বলা হয় নিট সেলস। তা আমরা জানি যে আমাদের রিটার্ন হলে, হ্যাঁ সেলস রিটার্ন হলে আমাদের বিক্রয় কমে, সেজন্য লেস। আমরা যদি সেলস থেকে ডিসকাউন্ট দিই সেখানেও আমাদের বিক্রয় কমে। ঠিক আছে, তাহলে স্যার বলেন তো বিক্রয় স্যার বাড়ে কিভাবে? ধরো তোমার সেলসে 2 লাখ টাকা আছে, কিন্তু তুমি একটা লোকের কাছে 10,000 টাকা সেলস করছো, আনরেকর্ডে তুমি লেখো নাই। তখন আমি জানতে পারছো হ্যাঁ আমি তো 10,000 টাকা বিক্রি করছি, আমার তো মনে নাই। তখন তুমি কিন্তু যোগ করবা, যোগ কি আনরেকর্ডেড সেলস। ঠিক আছে, তার মানে তোমার বিক্রি পরিমাণটা বাড়াবে। তো এইভাবে তোমাকে করে প্লাস মাইনাস করতে হবে। আমি কিন্তু মুখস্থ করাতে পারবো না, আমি কিন্তু অবশ্যই তোমাকে মুখস্থ করাতে পারতাম, আমি করাবো না। আমার কথা হচ্ছে তোমাকে নিট সেলস বের করা শিখাচ্ছি। নিট সেলস মানে কি, বিক্রয়ের সাথে যদি কোনো কারণে আমার বিক্রয় বাড়ে প্লাস, যদি কোনো কারণে আমার বিক্রয় কমে মাইনাস, শেষ ঝামেলা। বাকিটা তুমি বুঝে নিবা, এটা তোমার হয়ে যাবে, সমস্যা নাই। আচ্ছা, এরপরে সূত্রতে কি ছিল, মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। তার মানে কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এটা বের করার জন্য আমাকে একটা সিস্টেম বুঝতে হবে। তো বিক্রিত পণ্যের ব্যয় মানে কি, আমার যে পণ্যটা বিক্রি হয়েছে, যে পণ্যটা কি হয়েছে বিক্রি হয়েছে। তাহলে খেয়াল করে দেখো, তো তোমার প্রথমে হচ্ছে এই কস্ট অফ গুডস সোল্ডটা আমি বের করব। এটা বের করে কি আমি এখান থেকে বাদ দিলে আমার হয়ে যাবে। আচ্ছা, এখন বিক্রিত পণ্যের ব্যয় তোমার বের করার জন্য প্রথমে একটু খেয়াল করে দেখো, প্রারম্ভিক মজুত পণ্য মানে তোমার তো একটা প্রতিষ্ঠানে শুরুতে কিছু পণ্য থাকে। ধরো সাপোজ তোমার শুরুতে, আমি একটু কম অ্যামাউন্ট ধরতেছি, ধরো সাপোজ তোমার শুরুতে 10,000 টাকার পণ্য ছিল। ধরো তুমি ছোট একজন বিক্রেতা, ধরো ছোট একটা পান বিক্রেতা, মানে নর্মাল। হ্যাঁ, তোমার কাছে শুরুতে 10,000 টাকার পান ছিল, তো তুমি আবার কিছু পান ক্রয় করলা। ঠিক আছে, ধরো আরো 5,000 টাকা পান ক্রয় করলা। তার মানে কি তুমি 15,000 টাকা পানি বিক্রি করে দিছো? না। তখন এখান থেকে তোমার যে পরিমাণ, ধরো সারাদিন ঘুরা টুইরা দেখলা যে তোমার 7,000 টাকার পান আছে। কত? এটা হচ্ছে সমাপনী। কি সমাপনী? তাহলে এই 15,000 টাকা থেকে যদি তোমার 7,000 টাকার পান থাকে, তোমার বিক্রয় হইলো কত টাকার? 8,000 টাকা। তাহলে এটা কি বিক্রিত পণ্যের, এটা কি বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এভাবেই হবে জিনিসটা আমাদেরও। তো খেয়াল করে দেখো, আমার শুরুতে ধরো আমার পান ছিল 1,000 টাকার, 10,000 টাকা। তারপরে আমি কিছু পান কিনলাম। এখন পান কেনার পরে ফেরত থাকতে পারে না, যে হ্যাঁ আমার 2,000 টাকার পান ভালো লাগে ফেরত দিয়ে দিছি। তবে ফেরত থাকলে আবার কি দেখো, একটু ভালো করে বুঝতে হবে যে সেম আমরা যেমন পারচেজের ব্যাপারটা বের করেছিলাম, যে পারচেজের সাথে পারচেজ কমলে মাইনাস, বাড়লে প্লাস, সেম সেলসের সাথে সেম পারচেজের ক্ষেত্রে আমাদের এরকমটা হবে। যদি কোনো কারণে পারচেজ কমে সেক্ষেত্রে লেস হবে, কোনো কারণে পারচেজ বাড়লে আমাদের কি হবে? প্লাস হবে। ওকে, এখন আমি একটা এক্সাম্পল দিই। ধরো তুমি 1,000 টাকার 10,000 টাকার পান কিনছো, তোমার আম্মু পান খাই, এখান থেকে 300 টাকার পান উনি নিয়ে গেছে। এখন তোমরা বলো তো, এই যে তোমার আম্মু তোমার প্রতিষ্ঠান থেকে পান নিয়ে গেল, টাকা দিবে না কিন্তু। আচ্ছা, এখন এর কারণে তোমার প্রতিষ্ঠানের যে পারচেস করছো, সে পারচেসটা কি কমলো নাকি বাড়লো? বলো তো দেখি। পান, তুমি যে পান ক্রয় করছো টোটাল 15,000 টাকা, এর থেকে যদি তোমার আম্মু 200 বা 300 টাকার পান নিয়ে যায়, সেটা কি তোমার পান ক্রয় কি বাড়লো নাকি কমলো? অবশ্যই কমবে। তো এই সব কারণে তোমার পারচেজের ক্ষেত্র হতে পারে প্লাস, হতে পারে পারচেজ কমলে, যেমন পারচেজ রিটার্ন হলে মাইনাস, পারচেজ ডিসকাউন্ট হলে মাইনাস। ঠিক আছে, এবং মালিক যদি তার কোনো দরকারে সে পণ্য নিয়ে যায়, সেটাও কিন্তু পারচেজ থেকে কি হবে? মাইনাস হবে। আবার কোনো একটা পারচেজ করছো, তোমার মনে নাই লিখতে, সেটা লিখে প্লাস করতে হবে। এই হচ্ছে তোমার বিষয়। তো এখন আমরা তাহলে বুঝতে পারলাম যে তাহলে প্রারম্ভিক পান ছিল, এরপর হচ্ছে আমাদের পারচেজ পান করলাম, এরপরে আমাদের এখানে করে এটাকে বলা হয় নিট পারচেজ। তো এখানে যেমন নিট সেলস বলা হয়, তখন পারচেজের সাথে যখন তোমার সব প্লাস মাইনাস করা শেষ হয়ে যাবে, এটাকে বলা হয় নিট পারচেজ। তুমি যদি মনে হয় এটা লিখবা, না মনে হলে লিখবা না, না লিখলে কোনো সমস্যা নেই। তাহলে প্রারম্ভিক মজুত পণ্যটা সরাসরি তুমি দ্বিতীয় ঘরে নিয়ে যাবা,
আর পারচেজের যে বিষয়টা, সেটা যদি পারচেজের সাথে যদি এরকম প্লাস মাইনাস থাকে, তাহলে প্লাস মাইনাস করে নিট পারচেজের টাকাটা এখানে লিখে দিবা। আর যদি পারচেজের সাথে প্লাস মাইনাস না থাকে, শুধু একটাই বিষয় থাকে, তাহলে সরাসরি দ্বিতীয় ঘরে চলে যাবে। এই ছিল আমার বিষয়। তাহলে আমাদের কি ক্রয় করা এবং পারচেজ করার ব্যাপারটা আমাদের ক্লোজ হয়ে গেল, শেষ। এরপরে তুমি খেয়াল করে দেখো, এই যে তুমি পারচেজ করবা, পারচেজ করার জন্য তোমার কিছু খরচ হবে। যখন একটা প্রতিষ্ঠান পণ্য কিনতে গিয়ে যদি কোনো খরচ করে, এটাকে মূলত বলা হয় বাংলাতে প্রত্যক্ষ খরচ, ইংলিশে বলা হয় ডিরেক্ট এক্সপেন্স। মানে পণ্য ক্রয়ের সাথে সরাসরি জড়িত। ধরো আমি এক জায়গা থেকে 1000 টাকার একটা পণ্য কিনলাম, আমার এটা পিছনে ভাড়া গেল 100 টাকা, তাহলে এটাকে বলা হয় কি প্রত্যক্ষ খরচ। মানে পণ্য ক্রয়ের সাথে সরাসরি যে খরচটা জড়িত, সেটাকে বলা হয় প্রত্যক্ষ খরচ, ইংলিশে বলা হয় ডিরেক্ট এক্সপেন্স। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে কিছু ডিরেক্ট এক্সপেন্স থাকতে পারে। এখন স্যার আমি ডিরেক্ট এক্সপেন্স কিভাবে চিনবো, সেটাই আমি তোমাকে এখন চিনাবো। তোমাদের সব থেকে বেশি সমস্যা হয় কিভাবে তুমি খরচগুলা চিনবা, যে কোনগুলা ডিরেক্ট এক্সপেন্স আর কোনগুলো হচ্ছে ইনডিরেক্ট এক্সপেন্স। যেমন ডিরেক্ট এক্সপেন্স গুলো এখানে আসে, ইনডিরেক্ট এক্সপেন্স গুলো নিট লাভের ক্ষেত্রে যায়। ওকে, এরপরে হ্যাঁ ঠিক আছে, তুমি পান কিনলা, ছিল আগের পান কিনলা, যোগ বিয়োগ করে তারপরে তোমার হ্যাঁ খরচ হলো, ঠিক আছে। এখন তুমি এখান থেকে বাদ দিবা হচ্ছে লেস এন্ডিং ইনভেন্টরি। কারণ কি? কারণ তুমি তো এই এন্ডিং ইনভেন্টরি যদি তুমি বাদ না দাও, এটা তো তুমি পণ্য বিক্রি করো নাই। শোনো, তুমি আগে ছিল 10,000 টাকার পান, নতুন করে নিট করে ধরো 5,000 টাকা। কত 5,000 টাকার পান কিনছো? 15,000 টাকা। 15,000 টাকার পান কিনছো, তোমার ধরো 7,000 টাকার পান রয়ে গেছে। যখন তুমি 15,000 টাকার থেকে 7,000 টাকার পান রয়ে গেছে, এটা তুমি বাদ দিবা, তখন তোমার বিক্রয় কত হাজার টাকার পান? এই 8,000 টাকার পান। এটাই তো আমাদের বের করতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। এই জন্য আমাদের সিস্টেমটা এরকম, ক্রয় প্রারম্ভিক যোগ ক্রয়, তারপর হচ্ছে কিছু ক্রয় সংক্রান্ত খরচ থাকলে এখানে অ্যাড হবে, তারপরে আমাদের সমাপনী মজুত পণ্যটা বাদ দিলে আমাদের বিক্রিত পণ্য ব্যয়টা বের হয়ে যাবে। কেন আমরা সমাপনী বাদ দিব? কারণ আমাদের সমাপনী তো আর বিক্রি হয় না, এটা তো আমাদের অবিকৃত পণ্য। অবিকৃত পণ্য যখন আমি আমার যখন টোটাল পণ্য থেকে অবিকৃত পণ্য বাদ দিয়ে দিব, তখনই তো আমার বিকৃত পণ্যটা বের হয়ে যাবে। ক্লিয়ার? তো এই জন্য আমাদের এই সিস্টেমটা এভাবে তৈরি হয়েছে, ঠিক আছে। তো এটা মুখস্থ করার কিছু নাই, তুমি জাস্ট খেয়াল করবা। এখন তুমি খেয়াল করো, তোমার নিট সেলস বের হয়ে গেছে, তারপরে তুমি এখানে কাটিং মাটিং দিয়া তুমি কি করলা, তোমার বিকৃত পণ্যের ব্যয়টা বের করে ফেললা। তো নিট সেলস থেকে যখন তুমি কস্ট অফ গুডস বা বিকৃত পণ্যের ব্যয় বাদ দিবা, তখন কিন্তু তোমার গ্রস প্রফিট বা মুনাফাটা চলে আসবে, ঠিক আছে। ওকে, তো আশা করি তোমরা চার্টটা বুঝতে পেরেছো। সবাই একটু চার্ট ক্লিয়ার লিখে দাও, আমি তোমাদেরকে এখন অঙ্কটা করাবো। 27 মিনিট লাগছে আমি তোমাদেরকে জাস্ট এটা বুঝাইতে, যে আসলে এটা কি হয়েছে, ঠিক আছে। এখন আমি আবার তোমাদেরকে 5 মিনিট সময় নষ্ট করে এই ডিরেক্ট এক্সপেন্সটা তুমি কিভাবে চিনবা, যে কোনগুলা ডিরেক্ট এক্সপেন্স, ঠিক আছে, সেটা আমি তোমাকে বুঝাবো। এরপরে আমি অঙ্ক করাবো, দেখবা তোমার কাছে পানির মতো লাগবে, কোনো শিটটির দরকার নাই, তুমি খালি জাস্ট বোঝার চেষ্টা করো যে স্যার আমার গ্রস প্রফিট বের করতে হলে আমাকে প্রথমে নিট সেলস বের করতে হবে। স্যার নিট সেলসের কোনো রুলস নাই, কোনো মুখস্থ নাই, সেলসের সাথে সেলস বাড়লে যোগ কমলে বিয়োগ, কোনো রুলস এর টাইম নাই। যখন লুকা বিসলো যখন বই লিখছে তখন এইসব রুলস লেখা নাই, রুলস আমরা বানাইছি, বুঝছো, তোমাদের কারণে। তোমরা শীট চাও, মুখস্থ মানে চাও, শেখেছো হয়েছে, এখানে কোনো রুলস নাই। ওকে, তারপরে কি কষ্ট করছো, যে পণ্যটা বিক্রি হয়েছে তার ব্যয় কত। তো যে পণ্যটা বিক্রি হয়েছে তার ব্যয় কত বের করতে হলে তুমি অবশ্যই তোমার আগে যা পণ্য ছিল, পণ্য যা কিনছো এখান থেকে বাদ দিবা, হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই বিষয়টা গেল, ঠিক আছে। এখন আমাদের এখানে প্রবলেমটা কি, আমাদের এই যে কিছু খরচ আছে, মানে ক্রয় সংক্রান্ত কিছু খরচ আছে, যেমন দেখো ডিরেক্ট এক্সপেন্স, ট্রান্সপোর্ট কস্ট, ফ্রেট ইন, হ্যাঁ, আদার্স ডিরেক্ট এক্সপেন্স বা আদার্স পারচেজ এক্সপেন্স। মানে আমাদের এই পারচেজের সাথে পারচেজ সংক্রান্ত যে কোনো খরচ থাকে সেই খরচটা এখানে ইনক্লুড হবে, অন্য কোনো খরচ হবে না কিন্তু। আচ্ছা, এখন এই খরচটাই তোমরা চিনো না, কারণ ভিতরে অনেক খরচ থাকে, স্যার এটা কি পারচেজ খরচ নাকি না। এই জন্য আমি তোমাদেরকে এখন সরাসরি বিজনেসে নিয়ে যাব। আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করো, 100% ইনশাল্লাহ সবকিছু তোমাদের কাছে সহজ মনে হবে। চলো আমরা এখন সরাসরি বিজনেসে চলে যাব। ধরো এটা তোমার বিজনেস, ঠিক আছে, এটা তোমার কি বিজনেস। এখন তোমার, আমরা যে প্রতিষ্ঠানে অঙ্ক করতেছি, আমরা কিন্তু আগেই বলছি আমরা কমার্শিয়াল প্রতিষ্ঠানে অঙ্ক করতেছি,
কোন প্রতিষ্ঠান? কমার্শিয়াল। কমার্শিয়াল প্রতিষ্ঠানের কাজ কি? সে পণ্য কোথা থেকে কিনবে, তারপরে কি করবে? বিক্রি করবে। আচ্ছা, তো ধরো তুমি নিজে একটা দোকান, এটা হচ্ছে তোমার শপ, তুমি এখানে বসে বিক্রি করো, ঠিক আছে? এখানে বসে কি পণ্যটা বিক্রি করো, এটা হচ্ছে তোমার বিক্রয় প্রতিষ্ঠান। এখন তোমাকে অবশ্যই পণ্যটা কিনতে হবে। আচ্ছা, এখন পণ্য কখনো কখনো প্রোডাকশন করা যায়, কখনো কখনো কিনা যায়। যেমন আমি ব্যবসায়ী ছিলাম, আমি কিছু পণ্য তৈরি করতাম, আবার কিছু পণ্য কিনতাম। তো আমাদের তৈরি করার ব্যাপারটা এখানে নাই, কারণ আমরা এখানে কি করবো? কমার্শিয়াল কাজ করবো, মানে পণ্য কিনে বিক্রি করবো। আমাদের অঙ্কটা এরকম। তো আমি এখন পারচেস করব। খেয়াল করো, শোনো, আমার এখন চিনার উপায়টা কি? আমার এখন বিষয়টা কি যে স্যার কোনগুলা ডিরেক্ট এক্সপেন্স, আমি কিভাবে বুঝবো কোনগুলা ডিরেক্ট এক্সপেন্স? এখন তুমি চাইলে মুখস্থ করতে পারো যে কোনগুলা ডিরেক্ট এক্সপেন্স, কারণ মুখস্থ করে কোনো লাভ নাই, ঠিক আছে? আমি এমন একটা খরচ দিয়ে দিব ঢুকে পরীক্ষার মধ্যে, তুমি বুঝবা না। মুখস্থ করা যাবে না, বুঝতে হবে স্যার কোনগুলা ডিরেক্ট এক্সপেন্স। স্যার আমাকে বুঝতে হবে যে কোনগুলা ডিরেক্ট এক্সপেন্স। খেয়াল করো, ধরো তুমি পণ্য কিনলা, এখন পণ্যটা তো তোমার দোকানে আয়না বিক্রি করতে হবে, নাকি পণ্য যেখানে কিনো সেখানে বিক্রি করবা? হ্যাঁ, তুমি যদি এখান থেকে পণ্য কিনে এখানে বিক্রি করো, তাহলে তো যে লোকের থেকে কিনছো সে বিক্রি করতে পারে না, এরকমটা হবে না। তাহলে আমাদের কি করতে হবে? পণ্যটা কিনে আমাদের দোকানে নিয়ে আসা, বা আমাদের বিক্রয় যেখানে সেন্টার এখানে নিয়ে আসা বিক্রি করতে হবে। তাহলে মনে রাখতে হবে, এই পণ্য কেনার পর এই পণ্যটা তোমার দোকানে আসতে যে খরচগুলো হইব, এই খরচগুলোকে বলা হয় ডিরেক্ট এক্সপেন্স। এক কথায় আমি কোনো কিছু বলতে পারবো না, তোমাকে বুঝতে হবে যে আমি কি বলছি। পণ্যটা কেনার পর আমি আমার পণ্যটাকে আমার প্রতিষ্ঠানে আনা পর্যন্ত এই গেট পর্যন্ত আমার যে খরচটা হবে, সেটাকে বলা হয় ডিরেক্ট এক্সপেন্স অথবা প্রত্যক্ষ খরচ। এখন আমি এক্সাম্পল দিই, তোমরা বলবা যে প্রত্যক্ষ খরচ নাকি পরোক্ষ খরচ। ওকে, ধরো আমি লিখলাম আমদানি শুল্ক। আমদানি শুল্ক। আচ্ছা, আমদানি শুল্ক মানে কি? আমদানি শুল্ক মানে হচ্ছে যখন আমি একটা পণ্য কোথাও কোনো দেশ থেকে আমদানি করি, এর জন্য সরকারকে যে এক্সট্রা একটা টাকা দিতে হয়, সেটাকে বলা হয় আমদানি শুল্ক। এখন তুমি বলো, এই খরচটা কি আমার ক্রয়ের জন্য হয়েছে নাকি বিক্রয়ের জন্য হয়েছে? বলো তো দেখি। তাহলে এই আমদানি শুল্ক কি ডিরেক্ট এক্সপেন্স নাকি নো? বলো, ডিরেক্ট এক্সপেন্স যারা আছো ইয়েস লেখো, যারা ডিরেক্ট এক্সপেন্স তারা নো লেখো। ওকে, ক্লিয়ার? দেখো আমি কিন্তু এখনো অঙ্কই করাইতে পারি নাই, মানে তোমাদেরকে এখন আমি একদম রিয়েল লাইফ থেকে বুঝাইতেছি। রিয়েল লাইফ, এটা কিন্তু বিজনেস, ঠিক আছে? এই আলোচনা হবে পরবর্তী ক্লাসে। আচ্ছা, সবাই সবাই তাহলে খেয়াল করতে হবে। তাহলে কি খেয়াল করতে হবে? খেয়াল করতে হবে, ঠিক আছে? তাহলে আমদানি শুল্কটা আমার কখন খরচ হবে? যখন আমি পণ্যটা ক্রয় করে আমি বিদেশ থেকে আনবো, এই জায়গাটার মধ্যে আমার খরচ হবে। কোথায় খরচ হবে? এই জায়গাটায়। আমি ধরো পণ্য কিনছি, শুল্ক দিলে এখান দিতে হবে, এই জায়গাটা আমার খরচ হবে, এটাকে বলা হয় আমদানি শুল্ক। সেই জন্য এটা কি বলবো আমি? প্রত্যক্ষ খরচ, যেটাকে বলা হয় ডিরেক্ট এক্সপেন্স। কি বলা হয়? ডিরেক্ট এক্সপেন্স। এরপরে ধরো মজুরি। মজুরি মানে কি? শোনো, মজুরি মানে হচ্ছে তুমি যখন একটা পণ্যকে কেউ যদি তৈরি করে দেয়, সেখানে যদি তুমি পাই টু পাই হিসাব করে তাকে 1 পিস 2 পিসের টাকা দাও, ঠিক আছে? সেটাকে বলা হয় মজুরি। আর তোমার দোকানে যে থাকবে, তাকে যদি তুমি বেতন দিও, সেটাকে বলা হয় বেতন। তার কিন্তু মজুরি নেই। তুমি কি কখনো দেখছো যে যারা দোকানে বসে, শোরুমে বসে, তাদেরকে বলা হয় এই আপনার মজুরিটা নিয়ে যান মাস শেষে? শুনছো কখনো? কখনোই না। সবসময় মনে রাখবা, মজুরিটা কখন হয়? যখন আমি পণ্য বিক্রি থেকে শুরু করে বাকি যে আমি লোক কাস্টমার রাখি, তাদেরকে বলা হয় বেতন। আর মজুরিটা কখন? যখন আমি পণ্যটা তৈরি করি, অথবা পণ্য পারচেস করার ক্ষেত্রে আমার কোনো ধরনের কাজ থাকতে পারে, হ্যাঁ, অথবা আমি লেবার, অথবা আমি ধরো কুলিকে আমি মজুরি দিলাম, এরকম মজুরিগুলো আমার এখানে হয়। সেজন্য মজুরি কি? আমার প্রত্যক্ষ খরচ। এখন একটা এক্সাম্পল দেই, ধরো বিজ্ঞাপন। কি বললাম? বিজ্ঞাপন, ঠিক আছে? আমার প্রশ্ন হচ্ছে, বিজ্ঞাপন কি প্রত্যক্ষ খরচ? আমার প্রশ্ন হচ্ছে, বিজ্ঞাপন কি প্রত্যক্ষ খরচ? ইয়েস অর নো?
বিজ্ঞাপন কি অবশ্যই একটা খরচ, কারণ তোমরা যারা আমার ক্লাস করেছো তারা ভালো করে জানো। আচ্ছা, বিজ্ঞাপন কি প্রত্যক্ষ খরচ? বলো। প্রত্যক্ষ খরচ হলে ইয়েস লেখো, আর যদি বিজ্ঞাপন যদি প্রত্যক্ষ খরচ না হয় তাহলে নো লেখো। কারণ তোমাদের অন্তত এটা জানো যে বিজ্ঞাপন খরচ, কারণ এই মুহূর্তে আমি তোমাদের অনেক বেসিক দিয়ে দিছি ফার্স্ট টু লাস্ট যারা ক্লাস করছো, কারণ তোমাদেরকে আমি অনেক কিছু বুঝাইছি। ঠিক আছে। আচ্ছা, স্যালারি বলে আজকাল, স্যালারি মানে কিন্তু বেতন। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে বিজ্ঞাপন কি? বাবা যাও বাবা, যাও ক্লাস নিয়ে আসতেছি। বিজ্ঞাপন কি? বিজ্ঞাপন, আচ্ছা ওকে, অনেকে লিখছে না না বিজ্ঞাপন প্রত্যক্ষ খরচ না, এটা হচ্ছে ইনডিরেক্ট এক্সপেন্স। আচ্ছা, এখন আমি তোমাকে আমার বেসিক থেকে বুঝাই যাব, মানে তোমরা যে বেসিকটা জানো। আচ্ছা, কখনো কি তুমি পণ্য কেনার জন্য বিজ্ঞাপন দিবা, যে এই দেখেন আমি পণ্য কিনতাছি, আমি পণ্য লই আইতাছি দেখেন, বিজ্ঞাপন দিবা? কখনই দিবা না। বিজ্ঞাপনটা কখন দেওয়া হয়? কোন একটা পণ্য কি করা হয়, বিক্রয় করার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। তাহলে এই পার্টে কিন্তু বিক্রয়ের কোনো অংশ না, এই পার্টে কি শুধু ক্রয় সংক্রান্ত কাজ। তার মানে আমরা বিজ্ঞাপন দিই পণ্য বিক্রয়ের জন্য, ক্রয় করার জন্য না, সেই জন্য বিজ্ঞাপন প্রত্যক্ষ খরচ না। তাহলে আমি একটু বলে দিচ্ছি কোনগুলো আমাদের প্রত্যক্ষ খরচ, যেগুলো হচ্ছে আমাদের মজুরি, ইনপুট ডিউটি, ফ্রেটিন। ফ্রেটিন মানে কি? ক্রয় পরিবহন। ঠিক আছে, ক্রয় পরিবহনকে ফ্রেটিন বলা হয়। ক্রয় পরিবহন, ট্রেড এক্সপেন্স মানে বাণিজ্যিক খরচ, মানে তুমি কোথাও গেলা বাণিজ্য করলা, সেখান থেকে খরচ হলো বাণিজ্যিক খরচ, কিনতে গেলা পণ্য। আচ্ছা, তারপরে আরো বলতে পারো আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, জাহাজ দিয়ে মাল আনছ, ক্রয় সংক্রান্ত খরচ, এরকম বিষয়গুলোকে বলা হয় প্রত্যক্ষ খরচ। তাহলে আমরা কিন্তু সহজ করে বুঝতে পারবো যে কোনগুলা ডিরেক্ট এক্সপেন্স। ইনডিরেক্ট এক্সপেন্সের ক্ষেত্রে আমাদেরকে আগামী ক্লাসে কথা বলবো। ঠিক আছে, তাহলে যদি আমরা এই ডিরেক্ট এক্সপেন্সটা চিনে যাই তাহলে আর কোনো কাজ নাই। নিট সেলস বের করা আমাদের কাছে একদম সিম্পল। ওপেনিং ইনভেন্টরি দেওয়া থাকবে, পারচেজ বের করা সহজ, এন্ডিংও দেওয়া থাকবে। শুধুমাত্র এই ডিরেক্ট এক্সপেন্সটা আমাদের বের করতে, এন্ট্রি করতে হবে, আমরা এটা করে নিব। চলো তাহলে আমরা এখন একটা অঙ্ক করি। আচ্ছা, তো চলো আমরা এখন একটা অঙ্ক করব। আজকে আমরা কত রূপ পর্যন্ত অঙ্ক করব? মোট লাভ পর্যন্ত। তো দেখো, এই হচ্ছে তোমাদের অঙ্ক। এটা 2017 সালে তোমাদের বোর্ড পরীক্ষা আসছে। ঠিক আছে, বোর্ড পরীক্ষা আসছে 2018 সালে বোর্ড পরীক্ষা আসছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। তো এরকম অঙ্কই তোমাদের বোর্ড পরীক্ষা আসবে, এর থেকে কঠিন না, বা যেমনই হোক বা আরেকটু কঠিন হতে পারে, তোমরা সেগুলা পারবা। ওকে, তো এটা হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্স অফ নুরুজ্জামান কোম্পানি ফলোইং 2017। আমাদের এখানে কি বের করতে হবে? মোট কি বের করতে হবে? লাভ বের করতে হবে। আচ্ছা, তো আমরা মোট লাভ বের করব। তো এখানে কিছু সমন্বয় দেওয়া আছে। সমন্বয় বলতে কি, পারচেজ অথবা আমার যে এন্ট্রিগুলো আসবে, আমার মোট লাভ বের করতে যে এন্ট্রিগুলো আমি ব্যবহার করব, সেখান থেকে কোনো কিছু সমন্বয় থাকতে পারে, সেগুলো আমি প্লাস মাইনাস করবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এখানে পড়ে নিচ্ছি। দেখো এখানে সেলস দেওয়া আছে 2 লাখ, তারপরে ক্যাশ, পারচেজ, রিটার্নস, ক্রেডিট ইনওয়ার্ড, এগুলো দেওয়া আছে। হ্যাঁ, তারপরে এখানে দেওয়া আছে। ওকে, তো আমি তোমাদেরকে কি জানে বলেছিলাম যে অ্যাকাউন্টিং এ ভালো হতে হলে তোমাকে কি করতে হবে? অবশ্যই 6টা জিনিস ভালো করে চিনতে হবে। তুমি যদি এই 6টা জিনিস না চিনো তাহলে তোমার পেস লাগবে, 100% পেস লাগবে। এখন তুমি মনে করো এই প্রিমিসেস চিনো না। প্রিমিসেস কিন্তু সম্পদ, মানে প্রিমিসেস মানে হচ্ছে আঙিনা। আঙিনা মানে হচ্ছে ব্যবসার সামনে অথবা পিছনে যে জায়গা থাকে সেটাকে বলা হয়, সেটা তোমার জন্য সম্পদ। এখন তুমি প্রিমিসেসটাকে চিনো না, যেটা সম্পদ, তখন তুমি কি করবা? বিশদায় বিবরণীর মধ্যে বসাই দিবা। ঠিক আছে, তো বিশদায় বিবরণী মানে কি? বিশদায় বিবরণী মানে হচ্ছে আয় থেকে ব্যয় বাদ দিয়ে তোমাকে কাজ করতে হবে, তোমাকে শুধু আয় ব্যয়ের কাজ করতে হবে, অন্য কিছু নিতে পারবে না। এখন তুমি যে সম্পদ না চিনো, সম্পদকে তুমি আয়ের ভিতরে ঢুকে না, অঙ্ক হবে না। এই হচ্ছে তোমার বিষয়। তো চলো আমরা এখন, সময় লাগবে 5 মিনিট, আমরা অঙ্কটা করে ফেলি। তো প্রথমে আমাদেরকে একটা ঘর বানাতে হবে। ঠিক আছে, ঘর বানাতে হবে। ঘরটা যেন কি বলছিলাম, 3টা টাকার ঘর দিবা। ঠিক আছে, উপরে লাগবে হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, কোম্পানির নাম লাগবে, আর সবকিছু লাগবে। লেখার পর লাগবে হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। এগুলো বই থেকে দেখা নিও, ইনকাম স্টেটমেন্ট। ঠিক আছে, ইনকাম স্টেটমেন্ট। আচ্ছা, তো এটা হচ্ছে ডিটেলস, টাকা টাকা টাকা।
ডিটেলস, টাকা টাকা টাকা, ঠিক আছে। ওকে, এখন আমি জানি যে আমরা মোট লাভ বের করবো। মোট লাভের প্রথম কাজ হচ্ছে কি, মোট লাভের সূত্র হচ্ছে কি, নিট সেলস থেকে, নিট বিক্রি থেকে কি করতে হবে, তোমার বিক্রিত বাদ দিতে হবে। তো প্রথমে আমাকে নিট সেলস বের করতে হবে। তো নিট সেলস বের করার জন্য আমাকে সেলস থেকে কাজ করতে হবে। তাহলে সেলস, ঠিক আছে, সেলস। তাহলে তুমি এখন দেখো তো এখানে সেলস কোথায়, দেখো তো সেলস, দেখো সেলস দেওয়া আছে 2 লাখ টাকা। কত? 2 লাখ টাকা সেলস দেওয়া আছে। তাহলে তুমি এখন 2 লাখ টাকা এখানে লিখবা, 2 লাখ টাকা, ঠিক আছে। এরপরে তোমাকে দেখতে হবে যে সেলস বাড়ে অথবা কমে এরকম কিছু আছে কিনা। তোমাকে প্রথমে র্যামের ভিতর দেখবে, দেখো রিটার্ন আছে, রিটার্ন কি আছে, রিটার্ন। এখন মনে রাখতে হবে সেলস যে পাশে থাকে, হ্যাঁ, সেলস এটা কিন্তু ক্রেডিট পক্ষ। কোন পক্ষ? ক্রেডিট পক্ষ। কারণ ক্রেডিট মানে কিন্তু আই বলা হয়, এটা হচ্ছে ডেবিট পক্ষ। দেখো এটা হচ্ছে সেলস, তাহলে এখানে আবার রিটার্ন দেওয়া আছে, তার মানে এটা কিন্তু সেলস রিটার্ন না। কারণ সেলস যদি ক্রেডিট হয় তাহলে সেলস রিটার্ন ডেবিট হবে, উল্টা। কারণ সেলস হচ্ছে আয়, আর সেলস রিটার্ন আয়কে হ্রাস করে, সেই জন্য উল্টা পাশে হবে, মনে রাখতে হবে। সেলস যে পাশে থাকবে সেলস রিটার্ন তার উল্টা পাশে থাকবে। তাহলে দেখো আবার পারচেজ যে পাশে থাকবে পারচেজ রিটার্ন তার উল্টা পাশে থাকবে। তার মানে এটা সেলস রিটার্ন না, এটা হচ্ছে কি পারচেজ রিটার্ন। ওকে, তাহলে সেলস রিটার্ন আমার কত? এই যে এটা হচ্ছে রিটার্ন, তাহলে সেলস রিটার্ন তাহলে কত হলো? 5,000 টাকা। এখন সেলস রিটার্ন আমরা কি সেলস থেকে প্লাস দিব নাকি মাইনাস দিব? শোনো, সেলস রিটার্ন আমাদের রিটার্ন হওয়ার কারণে আমাদের সেলস এর পরিমাণকে হ্রাস করে, সেই জন্য আমরা সেলস থেকে কি দিব? মাইনাস দিব, ঠিক আছে। তো এখানে তুমি কিভাবে লিখতে পারো, সেলস মাইনাস কি সেলস রিটার্ন, সেলস রিটার্ন, ঠিক আছে। তো কত? 5,000 টাকা। এখন তুমি টাকাটা কি এখানে লিখবা না এখানে লিখবা? তো তোমাকে দেখতে হবে যদি আরো সেলসে যদি আরো কাজ থাকে তাহলে তুমি এখানে লেখা কাজ করে লাস্ট ব্যালেন্স এখানে নিতে হবে। তাহলে এখন এখানে থাকো, দেখি আমরা সেলসের সাথে আর কোনো কাজ আছে কিনা। তাহলে সেলস রিটার্ন লিখেছি, সেলস ডিসকাউন্ট আছে কিনা দেখো তো, সেলস ডিসকাউন্ট এরকম আছে কিনা, নাই, ঠিক আছে। আচ্ছা, ওকে। তারপরে তুমি সমন্বয়টা দেখো, সমন্বয় তোমার আছে কিনা। তাহলে এন্ডিং ইনভেন্টরি এখানে আছে, নাই, আচ্ছা, ওকে। তার মানে এখানে সেলসের সাথে আর কোনো কাজ নাই, সেলসের সাথে আর কি নাই, কোনো কাজ নাই। আচ্ছা বলো তো তুমি, যে তোমরা বলো তো দেখি সেলসের সাথে এখানে কোনো কাজ হইব এরকম কিছু আছে? হ্যাঁ? দেখো তো সেলসের সাথে এরকম কোনো কাজ আছে এখানে, যে সেলসের সাথে কাজ হইব এরকম কোনো কিছু পাও কিনা? তোমাদেরকে একটু টাইম দিলাম, একটু খুঁজে দেখো। ওকে, আমি আনসারটা বের করে রাখলাম, কারণ এখানে টাইপিং এর মিস্টেক থাকে, প্রবলেম হয়ে যায়। আচ্ছা, তাহলে আমাদের সেলস বাড়বে বা কমবে, আমরা একটা এন্ট্রি পেয়েছি, সেটা হচ্ছে কি সেলস রিটার্ন। কটা এন্ট্রি পেয়েছি আমরা? একটা এন্ট্রি, সেটা কি সেলস রিটার্ন। আর সেলস ডিসকাউন্ট অথবা বাকিতে বিক্রি করা হয়েছে লেখা হয়নি এরকম কিন্তু কোনো কিছু এখানে নাই। যদি থাকতো যে এখানে বিক্রি করা হয়েছে লেখা হয়নি তাহলে সেটা আমরা প্লাস করতাম। তো যেহেতু নাই আমাদের আমরা এখানে দিয়ে দিব কত? 1,95,000 টাকা। তাহলে আমাদের অলরেডি কি হয়ে গেছে, আমাদের নিট সেলস বের হয়ে গেছে। তুমি এখানে লিখবে নিট সেলস, কি লিখবা? নিট সেলস। ওকে, তো নিট সেলস এর পর আমাদের কাজ কি, এখান থেকে আমাদের লেস করতে হবে, লেস কস্ট অফ গুডস। তখন তুমি লিখবা লেস, এটা কিন্তু বানান করে লিখবা, ঠিক আছে, লেস কস্ট অফ গুডস সোল্ড, মানে বিক্রিত পণ্যের ব্যয়। আচ্ছা, তোমাদের কি মনে আছে কিনা যে কস্ট অফ গুডস সোল্ড এর প্রথম যে টাকাটা আমরা লিখি সেটা কি এর টাকা বলো তো দেখি? সেটা আমরা কিসের টাকা লিখবো? আমরা লিখবো ওপেনিং ইনভেন্টরি, মানে প্রারম্ভিক মজুত পণ্য। তো এখন আমাদেরকে দেখতে হবে যে আমাদের প্রারম্ভিক মজুত পণ্য অঙ্কে আছে কিনা। অনেক সময় কিন্তু থাকে না বছরের শেষে। দেখো তো প্রারম্ভিক মজুত পণ্য এখানে কোথাও আছে কিনা, তোমরা একটু দেখো তো, আমাকে একটু বলো তো দেখি। প্রারম্ভিক মজুত পণ্য জানুয়ারি 1, 2017 মানে হচ্ছে প্রারম্ভিক। তাহলে আমাদের অঙ্কটা কিন্তু 2017 সালের ডিসেম্বর। হ্যাঁ, আমি সময় নিয়ে পরে কথা বলবো, অন্য অঙ্কের ক্ষেত্রে কথা বলবো, এখন কথা বলবো না এগুলো নিয়ে। তাহলে ইনভেন্টরি জানুয়ারি 1 মানে কি, এটা আমাদের প্রারম্ভিক ইনভেন্টরি বা প্রারম্ভিক মজুত পণ্য। তো প্রারম্ভিক মজুত পণ্য আমি এখন লিখবো এখানে ইংলিশে
একটু ছোট করে দিই আমি, লেখাটা বড় হয়ে যায়। ওপেনিং, ওপেনিং বানানটা ওপেনিং ইনভেন্টরি, ঠিক আছে। ওপেনিং ইনভেন্টরি, ওপেনিং ইনভেন্টরি সরাসরি তুমি দ্বিতীয় ঘরে বসা দিবা। কত ছিল জানি, 10,000 টাকা ছিল, ঠিক আছে। কত? 10,000 টাকা। এই ওপেনিং ইনভেন্টরির পরে আমাদের কি কাজ? ওপেনিং ইনভেন্টরির পরে আমাদের কি কাজ? আমাদের পারচেজের কাজ। কিসের কাজ? পারচেজের, ঠিক আছে, পারচেজের কাজ করব। তাহলে আমাদের দেখতে হবে, এখন ওপেনিং ইনভেন্টরি আমাদের লেখা হয়েছে, এখন আমাদেরকে দেখতে হবে যে পারচেজ আছে কিনা। তো দেখো অঙ্কে পারচেজ আছে কিনা, হ্যাঁ অঙ্কে আমাদের পারচেজ আছে। আচ্ছা, পারচেজ আছে 1,15,000 টাকা। এখন আমি দেখলাম যে পারচেজ আছে, আমি এখন এখানে লিখবো যে পারচেজ, কি পারচেজ। তো আমি দেখলাম যে মোটামুটি পারচেজের সাথে কাজ আছে, সেই জন্য আমি দ্বিতীয় করতে কাজ করে নেবো 1,15,000 টাকা। এটার সাথে আমি প্লাস মাইনাস করে নিট পারচেজ করে নিব। আর যদি কাজ না থাকবে, ধরো শুধু পারচেজ আছে আর কিছু নাই, সরাসরি দ্বিতীয় করে বসাতে পারবো। এখন তোমরা বলো তো যে পারচেজের সাথে এখানে কোন কোন কাজ আছে বলো তো দেখি। এখানে আমি তোমাদেরকে আগে বলে দিচ্ছি, এখানে পারচেজের সাথে দুইটা কাজ আছে। আমাকে জাস্ট বলো তো দেখি কত কত টাকা ব্যালেন্স এখানে কাজ আছে, দুইটা কাজ আছে পারচেজের সাথে, বলো একটু দেখি যে তোমাদের চোখটা কতটুকু কাজে লাগে, ঠিক আছে। এখানে পারচেজের সাথে দুইটা কাজ আছে, আমাকে জাস্ট একটু বলো যে হ্যাঁ স্যার এখানে কোনটা কোনটা তোমাদের পারচেজের সাথে কাজ আছে একটু বলো। দুইটা কাজ আছে, দুইটা। বলো, এখানে দুইটা কাজ আছে, দুইটা। একটা হচ্ছে রিটার্ন, আরেকটা আছে, তোমরা একটু বের করে দেখো তো, দেখো তো কোনটা আছে। সমন্বয় দেখো, সব মিলিয়ে দেখো। আচ্ছা, যেহেতু রিটার্ন আমি পাইছি কত 2,500, আমি এটার কাজ করতেছি, তো মাইনাস এখানে 2,500 মাইনাস রিটার্ন, শুধু রিটার্ন লিখলে চলবে, সমস্যা নেই। রিটার্ন 2,500, ওকে 2,500। তাহলে 1,15,000 থেকে 2,500 বাদ দিলে 1,12,500। এক লক্ষ 12,000 কি 500। ওকে, তোমরা তো একবারে গড় বানাই লিবা। আচ্ছা, তাহলে 1,12,500। ওকে, দেখো তো আর কোনটা আছে। আচ্ছা, এটা তোমাকে খুঁজে বের করতে হবে। দেখো অনেকে বলতেছে যে B5, হ্যাঁ B5 নাম্বার সমন্বয় বলতেছে, অনেকে বলতেছে যে B5 নাম্বার সমন্বয়। আচ্ছা, তো আমাদের এই B5 নাম্বার সমন্বয় দেখতে হবে। আচ্ছা, তো B5 নাম্বার সমন্বয়, গুড, তোমরা ভালো একটা কাজ করছো। দেখো B5 এ এখানে বলা আছে গুডস উইথড্রন বাই দা ওনার ফর পার্সোনাল ইউজ 6,000 টাকা। এখানে বলা হইতেছে যে গুডস উইথড্রন, পণ্য উত্তোলন করা হয়েছে বাই দা ওনার, মালিক কর্তৃক, ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত ব্যবহারের জন্য 6,000 টাকা। মানে এই কোম্পানির যে মালিক, সে মালিকে তার ব্যক্তিগত ব্যবহারের জন্য সে 6,000 টাকার পণ্য সে নিয়ে গেছে। এখন আমরা যে পারচেজ করছি, এখান থেকে যদি পণ্যটা নিয়ে যাই, তাহলে আমাদের পারচেজের পরিমাণটা কমে যাবে। সেই জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে মাইনাস করতে হবে। আমরা মাইনাস কেন করব, কারণ আমাদের এখানে লিখবো হচ্ছে ড্রয়িংস। কি লিখবো আমরা? ড্রয়িংস, বুঝছো? তাহলে আমাদের এখানে তুমি সরাসরি লিখে দিবা ড্রয়িংস, অথবা মানে তোমার উইথড্র প্রোডাক্ট, এরকম। তো ড্রয়িংস আমাদের পণ্য উত্তোলন কত টাকা? 6,000 টাকা। তাহলে 6,000 টাকা আমাদের এখানে কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে এখানে আমি সরাসরি মাইনাস করে দিব। তাহলে আমার এখানে যদি 1,12,500 1,12,500 মাইনাস হচ্ছে 6,000। আচ্ছা, তাহলে আমার কত হলো? আমার মনে হয় আর কিছু নাই। তোমরা দেখো যে সেলস ডিসকাউন্ট বা পারচেজ ডিসকাউন্ট বা এরকম কোনো কিছু নাই। তো যেহেতু নাই, সেক্ষেত্রে আমি কি করব, সরাসরি লিখে দেবো 1,06,500। ওকে, এটাকে বলা হয় নিট পারচেজ। তুমি যদি চাও এখানে লিখতে পারবা, তোমার যদি মনে না হয় না লিখলে চলবে, সমস্যা নেই। নিট পারচেজ। আচ্ছা, তো নিট পারচেজ লেখা শেষ। এখন আমি জানি যে আমার এখানে কি, আমার এই কাজটা আমি শেষ করেছি, এটা শেষ করেছি। এখন আমার কি ডিরেক্ট এক্সপেন্স নিতে হবে। এখন আমি তোমাদের কাছে দায়িত্ব দিলাম
যে এই অঙ্কে কোনটা এখানে খরচের মধ্যে কোন খরচগুলা ডিরেক্ট এক্সপেন্স আমাকে জাস্ট একটু বলো যে স্যার এই যে এটা ডিরেক্ট এক্সপেন্স, এখানে দুইটা ডিরেক্ট এক্সপেন্স আছে, আমাকে জাস্ট একটু বলো যে কোনটা কোনটা ডিরেক্ট এক্সপেন্স এখানে বলো। বলো তো দেখি এখানে কোনটা কোনটা ডিরেক্ট এক্সপেন্স আমাকে একটু বলো। আমার কি ব্যালেন্সে ভুল হয়েছে? আমি কিন্তু আমার মতো করে দিচ্ছি, বইয়ের মতো না। এখানে দুইটা ডিরেক্ট এক্সপেন্স আছে, কোনটা কোনটা বলো তো ডিরেক্ট এক্সপেন্স একটু বলো। অন্তর্মৌলিক বলছে ওয়ান ওয়েজেস, আচ্ছা। এমডি শহীদুল আলম বলছে ক্যারিজ ইনওয়ার্ডস ওয়েজেস, আচ্ছা ক্যারিজ ইনওয়ার্ডস ওয়েজেস, আচ্ছা আচ্ছা। তাহলে নিপা আক্তার অন্তর্মৌলিক, মমতাজ আক্তার মোমো, হ্যাঁ। তাহলে তোমরা কিন্তু ভালো করে বুঝতে পারতেছো কেন দুইটা, কারণ হচ্ছে এই তোমার ক্যারিজ ইনওয়ার্ড মানে হচ্ছে কি তোমার ক্রয় পরিবহন। তো ক্রয় পরিবহন আমাদের কখন খরচ হয়? ক্রয় করতে খরচ হয়। আর ওয়েজেস মানে কি মজুরি, সেটা আমাদের ক্রয় সংক্রান্ত খরচ। তাহলে দুইটা খরচ। এখন খেয়াল করতে হবে এই দুইটা খরচের সাথে তোমার মনে রাখতে হবে খরচের সাথে অনেক সময় সমন্বয় থাকে, কারণ বকেয়া থাকে অথবা কি অগ্রিম থাকে। তো যদি খরচের সাথে যদি তোমার সমন্বয় যদি বকেয়া থাকে তাহলে যোগ করতে হবে, অগ্রিম থাকলে বিয়োগ করতে হবে। এখন কোনো খরচের যদি বকেয়া থাকে তাহলে যোগ করবা, আর যদি ওই খরচে অগ্রিম দেওয়া থাকে তাহলে বিয়োগ করবা। তাহলে এটা হচ্ছে নর্মাল একটা বিষয়, তোমরা নর্মাল ভাবে বুঝো। ধরো আমি এই বাসায় ভাড়া থাকি, ঠিক আছে? তো এই বাসায় আমার যদি ধরো আমার কাছে বাড়ি হলে এই মাসে 5,000 টাকা পাইবো। এখন আমি চলে যাব, আমি খরচ দিয়ে চলে যাব। এখন খেয়াল করে দেখো এই 5,000 টাকার সাথে যদি আমার কোনো বকেয়া থাকে সেটা অবশ্যই আমার এই 5,000 টাকার সাথে যোগ করে আমার বাড়ি লিখে দিতে হবে। আর যদি আমি এই জন্য বকেয়া থাকলে যোগ হয় খরচের। আর যদি আমার এই 5,000 টাকা আমি বাড়িলে আমার কাছে পাই এবং আমার যদি বাড়ির কাছে কোনো অ্যাডভান্স দেওয়া থাকে সেক্ষেত্রে আমি অ্যাডভান্স থেকে মাইনাস করে আমি বাড়ি লিখে দেবো। তার মানে অগ্রিম দেওয়া থাকলে মাইনাস হয় নর্মালি, আর বকেয়া থাকলে যোগ হয়। এটা হচ্ছে আমাদের সচরাচর নিয়ম, ঠিক আছে? তুমি যদি তোমার বান্ধবীর কাছে ধরো আজকে 10,000 টাকা পাও, তার কাছে যদি আগের আরো কিছু পাওনা থাকো সেটা যোগ করে কিন্তু তুমি আনবা, সেটা এরকম। তাহলে কোনো খরচে যদি কোনো বকেয়া থাকে তাহলে অবশ্যই যোগ হবে, আর অগ্রিম থাকলে বিয়োগ হবে। এটা সমন্বয়ে থাকতে পারে, ঠিক আছে? তো খেয়াল করতে হবে। তো ক্যারিজ ইন ওয়ার্ড, দেখো তো ক্যারিজ ওয়ার্ডের সাথে কোনো সমন্বয় আছে? ক্যারিজ ইন ওয়ার্ডের কোনো সমন্বয় নাই, শুধু দেখা যাচ্ছে ওয়েজেস এর একটা সমন্বয় আছে। এখন তুমি ক্যারিজ ইন ওয়ার্ড যেহেতু সমন্বয় নাই, তুমি সরাসরি এখানে লিখে দিতে পারো। ক্যারিজ ইন ওয়ার্ড সরাসরি তুমি লিখে দিতে পারো। আচ্ছা, একটু ক্যারিজ ইন ওয়ার্ড, ক্যারিজ ইন ওয়ার্ড, ওকে। তাহলে ক্যারিজ ইন ওয়ার্ড কত টাকা? 4,000 টাকা। তুমি সরাসরি এখানে 4,000 টাকা লিখে দেবে। আমি যেভাবে করতেছি সেভাবে করবো। প্রথমে ওপেনিং, তারপরে পারচেজের কাজটা করে ব্যালেন্স টাইনা নিয়ে যাবা, তারপরে ডিরেক্ট খরচগুলো নিবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি ওয়েজেস। ওয়েজেস, এখন ওয়েজেস এর ব্যাপারে একটা কথা বলা আছে। তাহলে ওয়েজেস এখানে কত? 20,000। তুমি প্রথমে 20,000 টাকা ওয়েজেস লিখবা, ঠিক আছে? ওকে, ওয়েজেস 20,000 টাকা এখানে লিখবা। লেখার পরে তুমি দেখতেছো যে ওয়েজেস এর সাথে একটা সমন্বয় দেওয়া আছে। সমন্বয় কি বলছে দেখো তো, বলতেছে টাকা 3,000 অফ ওয়েজেস, মানে ওয়েজেস এর 3,000 টাকা রিলেটেড টু দা নেক্সট ইয়ার। মানে রিলেটেড টু দা নেক্সট ইয়ার মানে হচ্ছে পরবর্তী বছরের 3,000 টাকা এটার ভিতরে আছে। তার মানে আমি হলাম 17 সালে, তো 17 সালের মধ্যে যদি আমি 20,000 টাকার মধ্যে 3,000 টাকা যদি আমি 18 সালের দিই, তার মানে এটা কি অগ্রিম না? আমার অগ্রিম ওয়েজেসটা আমি এখন দিচ্ছি। তাহলে আমার মনে রাখতে হবে যদি আমার কোনো খরচের পরবর্তী বছরের টাকা যদি আমি এই ইয়ারে দিয়া দেই সেটা অগ্রিম। ধরো আমি সামনের বছরের জুলাই মাসের বেতনও আমি 12 তোমার দিয়ে দিলাম, সেটা কি অগ্রিম। তাহলে অগ্রিম হলে কি হবে? বাদ হবে, ঠিক আছে? আচ্ছা, তো অগ্রিমের ইংলিশ কি? অ্যাডভান্স। তুমি লিখবে লেস অ্যাডভান্স, অ্যাডভান্স 3,000 টাকা। তাহলে এখানে কত হলো? 17,000 টাকা, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কিন্তু কথা অনুসারে তোমাদের সব কিন্তু আমরা চলে আসছে, সবকিছু আমাদের কি চলে আসছে, আমাদের কাজ প্রায় শেষ। এখন আমি যেহেতু আমি আমার কাজ করে ফেলছি, আমি প্রথমে এই কাজটা করে ফেলছি, এই কাজটা করে ফেলছি, এই কাজটা করে ফেলছি, এটা করে ফেলছি। এখন আমার লেস কি? এন্ডিং ইনভেন্টরি। আমার
ইনভেন্টরিকে কি করতে হবে, লেস করে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখন ইনভেন্টরিকে লেস করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, এই টাকাগুলোকে যোগ করতে হবে। এখানে যে ব্যালেন্স গুলো আসছে মাঝখানে, হ্যাঁ, এখানে যে ব্যালেন্স গুলো আসছে, আমার বিকৃত মানে ব্যয় যে ব্যালেন্স গুলো আসছে সেগুলোকে আমার যোগ করতে হবে। তাহলে যোগ করলে কত হয় দেখো তো, দেখো তাহলে 10,000 প্লাস হচ্ছে 1,06,500 প্লাস হচ্ছে 4,000 প্লাস হচ্ছে 17,000। ওকে, তাহলে কত হলো, 1,37,500 টাকা হয়েছে। আচ্ছা, তো 1,37,500 হচ্ছে আমার এখানে, মানে আমার বিকৃত মানে ব্যয় সবগুলোর যোগফল। তাহলে 1 লক্ষ লাগবে, 1,37,500। তো এখান থেকে আমি এখন কি বাদ দিব, লেস এন্ডিং ইনভেন্টরি। আমি যদি এন্ডিং ইনভেন্টরি নাই বাদ দিই, তাহলে তো আমার বিকৃত পণ্যের ব্যয় বের করতেছে আমি, আমার বিকৃত পণ্যের ব্যয় বের হবে না, আমার সকল সকল পণ্যের ব্যয় বের হয়ে গেছে। এটা কিন্তু এখন সকল পণ্যের ব্যয়। এখন তুমি এখান থেকে সমাপনীটা বাদ দাও, তোমার যে পণ্যটা বিক্রি হয় না সেটা বাদ দাও, তাহলে তোমার বিক্রি হয়েছে যেটা সেটা ব্যয় বের হয়ে যাবে। এই জন্য লাস্টে এসে কি করতে হয়, লেস এন্ডিং ইনভেন্টরি অথবা ক্লোজিং, ঠিক আছে, ক্লোজিং ইনভেন্টরি। ঠিক আছে, ওকে, লেস ক্লোজিং ইনভেন্টরি। তাহলে ক্লোজিং ইনভেন্টরি কত টাকা দেওয়া আছে, তো ক্লোজিং ইনভেন্টরি অঙ্কের সমন্বয় দেওয়া থাকে সব সময়, এটা একটু খেয়াল করবা। ঠিক আছে, সবসময় সমন্বয় দেওয়া থাকে। তো এখানে ক্লোজিং ইনভেন্টরি 10,000 টাকা দেওয়া আছে, এবং ক্লোজিং ইনভেন্টরির সাথেও সমন্বয়টা মনে থাকতে পারে। অনেক সময় বলা থাকে যে ক্লোজিং ইনভেন্টরিতে 2,000 টাকা অন্তর্ভুক্ত। তো মূল কথা হচ্ছে তোমার যে অপশনগুলো বা যেই এন্ট্রিগুলো এখানে আসবে তার সাথে সমন্বয় থাকতে পারে, এটা মানে মানে একবারে ঘাবড়ানোর কিছু নাই। তাহলে আমাদের এখানে ক্লোজিং ইনভেন্টরি কত, মাইনাস 10,000 টাকা। তো আমি এখান থেকে 10,000 টাকা মাইনাস করলে আমার টাকাটা আসবে, তাহলে মাইনাস হচ্ছে 10,000 টাকা। তাহলে হচ্ছে কত, 1,27,500 টাকা। তাহলে আমার এখানে আসছে কত, 1,27,000 কত, 27,500। ওকে, তাহলে খেয়াল করে দেখো, আমি এখন একটু ছোট করে দেই। দেখো, তুমি প্রথমে নিট সেলস বের করছো 1,95,000, তারপরে কস্ট অফ গুডস হচ্ছে সিস্টেম অনুসারে তুমি বের করলে কত, 1,27,500। এখন নিট সেলস থেকে কস্ট অফ গুডস বাদ দিলে আমরা যে তখন বকবক করে শিখলাম মোট লাভ কিভাবে বের করে, সেটা আমাদের বের হয়ে যাবে। তাহলে আমাদের উপরে কত ছিল, 1,95,000। তাহলে 1,95,000 নিট সেলস মাইনাস 1,27,500, এটা হচ্ছে আমার কি, তাহলে আমার কত হইলো, 67,500। এই হচ্ছে আমার কি, গ্রস প্রফিট। ঠিক আছে, গ্রস প্রফিট। সবাই একটু অল্পটা লিখে দাও, এই হচ্ছে আমার কি, গ্রস প্রফিট। তাহলে আমাদের আজকের ক্লাস ছিল গ্রস প্রফিট পর্যন্ত, কিন্তু অঙ্ক করতে লাগছে 10 মিনিট, কিন্তু আমাদের বেসিক বুঝতে লাগছে কত মিনিট, আধা ঘন্টা 40 মিনিট। তো এই জন্যই আমাদের স্টুডেন্টরা বেসিক শিখতে চায় না, আমরা টিচাররা বেসিক শিখাতে চাই না। এটা সম্পূর্ণ দোষটাই বেশিরভাগ ক্ষেত্রেই স্টুডেন্টের, কারণ স্টুডেন্টরা চায় না পড়ে প্লাস পেতে। ঠিক আছে, তো যারা যারা অঙ্কটা বুঝতে পেরেছো সবাই অল ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে, তো তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে দিব। আমি আশা করি যারা সায়েন্স থেকে আসছো বা আর্টস থেকে আসছো, হ্যাঁ, কমার্সের স্টুডেন্টরা একটু ভালো বুঝবে, একটু বেশি বুঝবে, কিন্তু সায়েন্স অথবা আর্টসের স্টুডেন্ট যারা আমার বিগত ক্লাস করে আসতেছো, আশা করি তাদের কাছাকাছি বুঝতে পারবা। তারা হয়তো 100% বুঝতে পারবে, তারা 100% বুঝবে না, তারা ধরো 90%, তুমি 70%। বিশেষ করে আমার ক্লাস যদি আগে করে থাকো, কারণ তোমাদের এই বিষয়গুলো আমি আগেই বলছি। তো এখন আচ্ছা, তো এখন আমাদের হয়ে গেল। আচ্ছা, তো নাহিদ বলছে স্যার আপনার হিসাব বিজ্ঞান ক্লাসগুলো করি নাই, ক্লাসগুলো কি রেকর্ডেড? হ্যাঁ, আমাদের সব ক্লাস রেকর্ডেড আছে, আজকের ক্লাস আমাদের রেকর্ডেডে চলে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমাদের যে আমরা ক্লাসগুলো করতেছি, আমরা যে গ্রস প্রফিট করতেছি, আমাদের গ্রস প্রফিটের পরে কিন্তু আমাদের আরো স্টেপ আছে। আজকে আমাদের প্রথম একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা আমরা শিখলাম। এরপর আমাদের নিট মুনাফা, তারপর হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ওকে, তো এখন তোমাদেরকে আমি কয়টা হোমওয়ার্ক দিব, শুধুমাত্র গ্রস প্রফিট বের করবা। ঠিক আছে, অন্য কিছু বের করার দরকার নাই, অন্য কিছু আমার করার দরকার নেই, তোমরা পারলেও করার দরকার নেই। ঠিক আছে, তবে অবশ্যই এইচডব্লিউ গুলো করবা। এই চ্যাপ্টার শেষে কিন্তু আবার পরীক্ষা হবে। ঠিক আছে, এই চ্যাপ্টার শেষে আবার পরীক্ষা হবে। তো আমরা যে অঙ্কটা করছি সেটা ছাড়া আমাদের আরো কয়েকটা অঙ্ক আছে, সেই অঙ্কগুলো তোমরা হোমওয়ার্ক করবা।
তাহলে তোমাদের আমি শীট দিয়ে দিছি, এবং তোমরা অবশ্যই অনেকে বই কিনে ফেলছো, তাহলে শীটের অথবা বই একই কথা। তো C29 করবা, 31, 32, 17, 18, 19, 21, তার মানে এখানে প্রায় 60টা অঙ্ক দেওয়া আছে। এই 60টা অঙ্কর কোনো কিছু দরকার নাই, তোমার কোনো কিছু বোঝার দরকার নাই। তোমার আগে স্ট্রং করতে হবে, ব্রেন কি করতে হবে, স্ট্রং করতে হবে। যেহেতু তোমাকে আমি গ্রস প্রফিটের বেসিক দিছি, তুমি গ্রস প্রফিটটাকে আগে স্ট্রং করো। সেই জন্য এই প্রত্যেকটা অঙ্কের শুধুমাত্র গ্রস প্রফিট পর্যন্ত করবা, এর বেশি করার কোনো দরকার নাই। ঠিক আছে, এর বেশি করার কোনো দরকার নেই, কারণ গ্রস প্রফিট পারলেই তুমি নিট প্রফিট পারবা, নিট প্রফিট পারলেই তুমি ফিনান্সিয়াল স্টেটমেন্ট পারবা। এই যে বিষয়টা, তুমি আমার মতো করে স্টেপ বাই স্টেপ একটা বেসিক করে শক্ত করে নাও, তাহলে তুমি বুঝতে পারবা। আমি যদি আজকে তোমাদেরকে হুম আমি যদি আজকে তোমাদেরকে এই চার্টের সম্পূর্ণটাই বুঝাইতাম, সেক্ষেত্রে কি হইতো, হ্যাঁ? আমার ক্লাসের কোনো কিছুই বেনিফিট তোমরা পাইতা না। ঠিক আছে, আমার ক্লাসের কোনো বেনিফিটই তোমরা পাইতা না। আমি যদি এই সম্পূর্ণ চার্টটা তোমাদের বুঝাইতাম আজকে, আমার পক্ষে কি কোনো না বোঝানোর কোনো ব্যাপার আছে? কিন্তু দেখো, এই চার্ট আমি যদি সম্পূর্ণটা বুঝাই, সেক্ষেত্রে তোমাদের কোনো বেনিফিট হইতো না। ঠিক আছে, এখন তোমরা শুধুমাত্র গ্রস প্রফিট যেহেতু শিখছো, তাহলে শুধুমাত্র কি করবা, গ্রস প্রফিটটাই করবা। গ্রস প্রফিট করলে বাকি আমি নিট প্রফিট করাই, আমি নিট প্রফিট হোমওয়ার্ক দিব, সেটা আমি তোমাদের আগে বলে রাখছি। তাহলে এই অঙ্কগুলার, হ্যাঁ, গ্রস প্রফিট করে নিও। ওকে, তো আশা করি সবাই সহজ করে বুঝতে পেরেছো। আশা করি তোমাদের এই চ্যাপ্টারটা আমি সহজ করে বুঝাবো ইনশাল্লাহ, কোনো ধরনের কষ্ট হবে না। আচ্ছা, আনিকা আফরিন, আনিকা কি বুঝতে পারছো? যারা সায়েন্স বা আর্টস থেকে আসছো, তোমরা কি বুঝতে পারছো কিনা একটু বলো তো দেখি। হ্যাঁ, তোমরা কি একটু বুঝতে পারছো কিনা দেখো। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে ক্লাস আর বড় করব না। সবাই ভালো থাকো, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। নিট মুনাফা করাবো কিন্তু পরবর্তী ক্লাসে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে পরবর্তী ক্লাস। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।